চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনার নানা বৈশিষ্ট্য আছে, আপনারা জানেন। গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো বিগত 7 বছরের উপর আপনারা দেখে আসছেন প্রতিদিন সকাল 7:30 থেকে। আজকে আমরা যাব সাহিত্যের জগতে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি সাহিত্যের জগতে দীর্ঘদিনের মানুষ এবং শুধু সাহিত্য না, শিক্ষা সাহিত্য দুটোরই মেলবন্ধন। এবং পাশাপাশি যাকে উপস্থিত করছি তিনি কবি, সাহিত্যিক বা গল্পকার বলুন, প্রাবন্ধিক বলুন, মানে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার অবাধ যাতায়াত। পাশাপাশি তার আরেকটা পরিচয় আছে যে তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং এছাড়াও তিনি নানা গুণে গুণান্বিত। তার কাজকর্মের প্রেক্ষিতটাই অন্য ধরনের। এবং পাশাপাশি তিনি আপনারা যারা প্রথিতযশা সাহিত্যিক ডক্টর রণজিৎ কুমার সেনের নাম শুনেছেন, তারই সুযোগ্যা কন্যা দীপান্বিতা সেন। আমার বাদিকে দীপান্বিতা সেন। নমস্কার। আচ্ছা দীপান্বিতা, আজকে যেহেতু দীপান্বিতাকে নিয়ে আমাদের সব কাজকর্ম, আমাদের সকালটা আজকে দীপান্বিতাই আমাদের ভরিয়ে রাখবে সবকিছু দিয়ে। তো সেখানে আচ্ছা দীপান্বিতা, তোমাকে প্রথম প্রশ্নটা, তুমি তো কবিতা লেখো, গল্প, প্রবন্ধ, সেগুলো তো আগে বলেই ফেললাম। আর এখন কথা হচ্ছে যে এই যে তোমার এই যে সূচনাটা, প্রত্যেকের ব্যাপারে তুমি দীর্ঘদিন ধরে এই জগতে আছো এবং তোমার এই সূচনাটা কিভাবে, এটা মানুষের জানার আগ্রহ থাকবে। তুমি সেটা একটু যদি বলো, কিভাবে সূচনা, কিভাবে এগিয়ে এলে। আমি সাহিত্যের পরিবেশে বড় হয়েছি। আমার বাবা যেহেতু বিখ্যাত সাহিত্যিক, তাই আমার বাড়িতে সবসময় সাহিত্যিকদের আনাগোনা লেগেই থাকতো। আমি ছোটবেলা থেকে সেই পরিবেশে বড় হয়েছি। আর বাবা আমাকে খুব উৎসাহ দিতেন কবিতা লিখতে। তো আমি প্রথম ছোটবেলায়, একদম ছোট, 5-6 বছর বয়স, তখন বাবাকে হয়তো কোনো বর্ষার দিনে হয়তো বাবা আমাকে বললেন মুখে মুখে কবিতা বানানোর কথা। তো সেই মুখে মুখে কবিতা তৈরি হয়ে যেত। বাবা হয়তো একটা লাইন বললেন, তার সাথে আমি মেলালাম, এইভাবে তৈরি হতো। যেমন বর্ষার দিনে বাদাম খেতে কি আরাম, এরকম ভাবে ছোট 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 2 লাইন 4 লাইন এইভাবে কবিতা লেখা শুরু হতো। এবং বাবা একটা ডায়েরি দিয়েছিলেন, একটা পেন, বলতেন কবিতাগুলো তাতে লিখে রাখবে। এইভাবে আমার কবিতা লেখার সূত্রপাত। স্কুল ম্যাগাজিনের নিয়মিত কবিতা যেত আমার। যাক, তাহলে কবিতা, এবং এটা তো জানোই যে জীবনানন্দ দাশ নিজেই বলেছেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তা যাই হোক, একটা কথা আমার কাছে অন্তত মনে হয়েছে, বা পর্দার ওপারে যে অগণিত মানুষ রয়েছেন তারাও বুঝতে পারছেন যে তুমি দীর্ঘদিন ধরেই এটার সঙ্গে যুক্ত এবং তুমি সেই কেউ কেউ কবির দলে পড়ো। এটা খুব স্বাভাবিক, তোমার বিগত দীর্ঘদিনের কাজকর্ম, বহু বছরের কাজকর্ম তার প্রমাণ দেয়। তা তুমি তো কবিতা লেখো, কিন্তু কবিতার পাশাপাশি তো গল্প, প্রবন্ধ এগুলো আসছে। এখন কবিতা আমরা যেমন রবীন্দ্রনাথকে ছোটবেলা দেখেছি, জল পড়ে পাতা নয়, হ্যাঁ, এলো কবিতা একটা ছন্দের ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখেছি, আমি তো আবৃত্তি করি, আমি তো কবি না, কিন্তু আমাকেই অনেকে বলতো ছোটবেলায়, পেছনে রাখতো যে কবি কবি ভাব, ছন্দের অভাব। হ্যাঁ, তো ছন্দের একটা ব্যাপার থেকে থাকে কবিতায়। তো এখন সেখানে তোমার এই যে অন্যান্য যে জিনিসগুলো, প্রবন্ধ বলো, গল্প বলো, এগুলো কিভাবে এলো? ছোটবেলায় আমি ছোটদের জন্য, আমি যেহেতু গল্পের বই পড়তাম, ছোটদের পাত্তারি বেরোতো তখন যুগান্তরে। আচ্ছা আচ্ছা। তো আমার নিয়মিত বাবা যুগান্তরে লিখতেন, সেই ছোটদের পাত্তারিগুলো পড়তাম। এরকম প্রচুর গল্পের বই পড়তাম। তো সেই সূত্রে আমার গল্প লেখারও একটা
প্রবণতা দেখা দিয়েছিল, এবং আমি ছোটদের কয়েকটা গল্প ছোটবেলায় লিখেছিলাম। তারপরে বাবা আমাকে উৎসাহ দিলেন যে গল্পের থেকে প্রবন্ধ লেখা তুমি অভ্যাস করো। তাতে তখন একেবারে ছোটতে তো আর প্রবন্ধ লেখা শেখে না বাচ্চারা। তো তারপর একটু যখন বড় হলাম, আমি যুববাণীতে, আকাশবাণীর, আমি একদম ছোট থেকেই অনুষ্ঠান করি। তো তখন বিভিন্ন বিষয়গুলো আমাদের ওখান থেকে দিত, যেগুলো ফিচার লিখতে হতো। তো তখন লেখার সূচনা হলো প্রবন্ধ। এইভাবে আমার প্রথম প্রবন্ধ লেখার সূত্রপাত। আর গল্প তো তুমি এবারের বইমেলাতেও তোমার গল্প, হ্যাঁ। অনেকগুলো গল্প নিয়ে একটা গল্প 25টা গল্পের সংকলন বেরিয়েছে, হ্যাঁ। সংকলন। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে প্রবন্ধ জিনিসটা তো একটু বেশ অনেকের কাছে একটু টাফ, ভারী। মানে ভারী। তা যদিও তোমার কথা বলছি না, মানে কারো কারো ক্ষেত্রে তো সেইখানে প্রবন্ধটা যে তুমি লিখতে, প্রবন্ধের বিষয়গুলো সাধারণত কি হতো? যেমন আমরা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখি। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন প্রবন্ধে নানান সমাজের দর্পণ বলা চলে, যেগুলো তিনি লিখেছিলেন। আবার পাশাপাশি রবীন্দ্রনাথও প্রবন্ধে কম যাননি, আমাদের এই মনীষীরা তো আছেনই। কিন্তু তারা যে বিষয়গুলোকে আশ্রয় করতেন, সেরকম তুমিও নিশ্চয় একটা বিষয়কে আশ্রয় করছো। তো সেই বিষয়গুলো কি বিষয়? বিষয় বলতে আমি বিভিন্ন জন যাদের সান্নিধ্য পেয়েছি, আমার বাবা খুব উৎসাহ দিতেন যে তাদের সান্নিধ্য নিয়ে এবং তাদের সম্পর্কেও কিছু লেখা বা তাদের সান্নিধ্য নিয়ে লেখা। বাবার একটা খুব ভালো বই আছে, দুটো বই আছে, একটা হচ্ছে স্মৃতিপটে লেখা, একটা চোখের আলোয় দেখেছিলাম। পরবর্তীতে বাবার যখন শতবার্ষিকী হয় 17 সালে, তখন ওই দুটো বই মিলিয়ে একটা বই বেরিয়েছে 21 শতক থেকে, স্মৃতিপটে লেখা নামে। তো এই যে বিষয়, বাবাও ওই রকম রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন, শরৎচন্দ্র, এবং তাদের থেকে শুরু করে যাদের এত বছরের বাবার জীবনে যে সান্নিধ্যগুলো ঘটেছে, সেই গল্প মানে তাদের সম্পর্কে লিখেছেন এবং তাদের সান্নিধ্য নিয়ে তাদের আলোচনা করেছেন। তো সেই রকম আমিও, যেমন আমি খুব ছোটবেলায় জর্জ জেঠুর কাছে গান শেখার সুযোগ পেয়েছি, দেবব্রত বিশ্বাস। তো এই ধরনের আর কি। তারপরে শিবরাম চক্রবর্তীকে পেয়েছি, এরকম যাদের পেয়েছি আমি, আশাপূর্ণা দেবী, তো তাদের নিয়ে লেখা। তারপরে রবীন্দ্রনাথ তো আমার আছেনই, পাশাপাশি সমাজেরও বিভিন্ন বিষয়, সামাজিক বিভিন্ন বিষয়, তারপরে বিভিন্ন জীবনীমূলক, সেটাও কিছু লিখেছি আমি। তা পাশাপাশি তোমার তো এই যে এবার যে গল্পের যে বইটা, অনেকগুলো গল্প নিয়ে যে সংকলন এবার প্রকাশিত হয়েছে, সেই গল্পের যে এইটা তোমার কিভাবে এবারের ব্যাপারটা হলো, আর কি চিন্তা করে এটাকে এবারের বই মেলায়? না, আসলে গল্প তো আমি লিখি, আসলে কি ধরনের গল্প ওখানে ঠাঁই পেয়েছে? আমি প্রবন্ধ লিখি, আর আমার মাঝখানে প্রবন্ধ তো একটু ভারী, তখন প্রচুর পড়াশুনো করতে হয়। আর ফিলার বলতে পারেন যে আমার হচ্ছে গল্প আর কবিতা। এবার গল্প লিখি, মাঝে মাঝে লিখি, বিভিন্ন পত্রপত্রিকায় বেরোয়। তো সেই গল্পগুলোই, কিছু গল্প নিয়ে এর আগে বেরিয়েছিল জীবনের 2 রং, আমার একটি গল্পের বই, সেটা 14টি গল্প ছিল। তারপরে আমি লকডাউনের সময় কিছু ভূতের গল্প লিখেছিলাম। তারপরে একজন প্রকাশকের সান্নিধ্যে গিয়ে তিনি বললেন আরো কিছু গল্প দিয়ে একটা বই হয়ে যাবে, তো লিখতে বললেন। তো আমি আরো কিছু গল্প যোগ করে একটা ভূতের গল্পের বই হয়ে গেল। তবে ছোটদের নয় সেটা, কিন্তু এটা সবার জন্য, ছোট বড় সবাই পড়তে পারে এরকম। মানে লকডাউনের সময় তুমি দেখছো যে করোনা এত লোক মারা যাচ্ছে, এবং তার মানে তোমার কি মানে ভূত প্রেতে বিশ্বাস আছে? না, ঠিক তা না, ছোটবেলা থেকে মা বাবা শিখিয়েছেন। না না, তা নয়, আমার ছোটবেলায় মা বাবা শিখিয়েছিলেন যে ভূত বলে কিছু নেই। তাই বাস্তব, মানে মানুষের জীবনটাই সব, হ্যাঁ, জীবনের পরে, মৃত্যুর পরে আর কিছু নেই। কিন্তু ভূতের গল্প পড়তে ভালোবাসি ছোটবেলা থেকে। তো আমি বেশ রাতের অন্ধকারে ভূতের গল্প পড়তাম। তো সেই থেকে আমার ভেতরে একটা ছিল যে একটু ভূতের গল্প লিখলে
ভালোই হয় বেশ। কিন্তু অনেকে- মানুষ মরে যে ভূত হয় এটা তুমি বিশ্বাস করো না? না, সেই অর্থে না। আর এটা তোমার কাছে একটা অদ্ভুত কথা বলে মনে হয়। আর যাক, ভালো, সেটা তোমার মৌলিক চিন্তা ভাবনা। আচ্ছা, এবার যেটা এমন বলা হচ্ছে যে তুমি যে এই যে ধরো তুমি তো নানান পত্রিকায় গল্প লিখেছো, তো এই যে পত্রিকাগুলো সম্পর্কে তো মানুষের একটা আগ্রহ থাকবে যে কোন শ্রেণীর পত্রিকা, কি ধরনের পত্রিকা, এই বিষয়গুলো যদি একটু বলো। আমি অনেক পত্রিকাতেই লিখেছি। আগে বেশি প্রবন্ধ লিখতাম, গল্পটা পরে লেখা শুরু করেছি। ধরুন 2000 সালের পর থেকে গল্প লেখা শুরু হয়েছে, আর তার আগে আমার কবিতার প্রবন্ধটাই ছিল। আমি যেমন প্রতিদিন যে পত্রিকা, তার পড়াশুনো ট্যাবলয়েড বলে একটা বেরোতো, আচ্ছা, তো তখন বেশ প্রচারিত ছিল। হুম, তখন অন্য কোনো কাগজে এটা ছিল না। তো তখন আমি 97 থেকে 97 থেকে 2004 পর্যন্ত টানা পড়াশুনো ট্যাবলয়েডে প্রতি সপ্তাহে লিখতাম, পয়সাও পেতাম। তো লিখতাম, এবং সেই লেখাগুলো সাধারণত অর্থাৎ লিখে তুমি পয়সা অর্জন রোজগার করেছো, এটা তোমার একটা সফলতা, অবশ্যই এটা ওই আর কি। বড় দিক। ওই, তো সে তখন লিখেছি এবং নিয়মিত লিখতাম। তো পড়াশুনো বিষয়ক ওগুলো, তো প্রচুর স্কুল থেকে ফোন আসতো, চিঠি আসতো। তো তারপরে আমি 2005 থেকে আমি স্টেটসম্যান, বাংলা স্টেটসম্যানে লেখালেখি শুরু করি। তো 19 অব্দি টানা ওখানে লিখেছি। তো তাতে গল্প লিখেছি, কিন্তু বেশি আর কি ফিচার ধরনের লেখা, এই ধরনের লেখা, তারপরে সাক্ষাৎকার ভিত্তিক লেখা ইত্যাদি লিখতাম। আর তারপরে গল্প লিখেছি, স্টেটসম্যানেও আমার গল্প বেরিয়েছে, মানে ধারাবাহিকভাবেও 2-3টে মানে বুঝতে পেরেছি। হ্যাঁ বেরিয়েছে। তো তারপরে আমি এখন লিখি আজকালও তো তোমার আজকাল, লেখালেখি হ্যাঁ আমরা রবিবাসরে, দেখেছি অনেক। হ্যাঁ অনেকগুলো গল্পই আজকাল রবিবাসরে লিখেছি। তাছাড়া সময় সময় বলে একটি পত্রিকা বেরোতো আগে, তো সেই পত্রিকা আমার প্রতি বছর একটা করে গল্প যেত। মানে এত বছর ধরে লেখার ফলে সব পত্রিকার নাম হয়তো একসাথে মাথায়ও আসছে না। আরো অনেক হ্যাঁ, পত্রিকা সেটাই লিখেছি, বলছি। যেমন সুতরাং অনেক পত্রিকায় লিখেছি। তো 21 শতকে যখন আমি লিখি, পুজো সংখ্যায় কবিতা লিখি মূলত, তারপরে আরো নানান পত্রিকায় লিখি, তো লিটল ম্যাগাজিনেও লিখি। তো কবিতা লিখি, প্রবন্ধও লিখি, গল্পও লিখি, আচ্ছা, সবই কোনো- লিখি। কিন্তু- এবারে যে বইটা বেরোলো, আপনি জিজ্ঞেস করেছিলেন, ও বইটার নাম আলোতে ছায়াতে। এখানে 25টা গল্পের সংকলন। আচ্ছা, আচ্ছা। তা এত লেখালেখি বা এই সমস্ত কাজের তো একটা সম্মান মানুষ আশা করে। হ্যাঁ, অবশ্যই। তা আজকাল তো সম্মান বলতে আমরা যেগুলো দেখি, এমনকি আমরা মার্কিন প্রেসিডেন্টকেও দেখেছি নোবেল পুরস্কার পারলে ছিনিয়ে নেয়। হ্যাঁ, অর্থাৎ আজকাল একটা সম্মানের ব্যাপার এমন অদ্ভুত দেখা গেছে যে যারা একটু সমাজে প্রভাবশালী ব্যক্তি, তারা নানান প্রভাব খাটিয়ে সম্মানটা টেনে নেয়। হ্যাঁ, তো সেটা সত্যি সত্যি কি মানে সেই জায়গা থেকে মানে মানুষ অন্তর থেকে দিল কি না দিল সে তো পরের কথা। অর্থাৎ বিশ্বে যে একটা পরিবর্তন এসছে, মানে বিগত বেশ কয়েক দশক ধরে সংস্কৃতির ক্ষেত্রে, এই সাহিত্যের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এবং এই পরিবর্তনে যেন মানদণ্ডটা হয়ে যাচ্ছে একটা অন্যভাবে হিসেব নিকেশ চলছে। অর্থাৎ যে হিসেবটা সাহিত্যের বাইরের লোকরা ঠিক, বাইরের মানুষেরা ঠিক বুঝতে পারেন না, শিল্পী সাহিত্য জগতের বাইরে যারা আছে, কিন্তু তুমি তো আর সেইভাবে ইয়ে করে, অর্থাৎ আমাকে দিতে হবে কি আমার হাতে ক্ষমতা আছে, আমাকে, তুমি যে সমস্ত সম্মান তুমি পেয়েছো, আমি যতটুকু জানি তোমার সম্বন্ধে দেখেছি যে তুমি বহু সম্মান বহু কিছুই পেয়েছো, এবং সেগুলো তোমাকে প্রকৃত সম্মান দিয়েই লোকে দিয়েছে। তুমি কখনো জোর করে বা ছিনিয়ে, বা আজকাল এক ধরনের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মঞ্চে, এগুলো বলতে গেলে আবার ভেতরের অনেক কথা বেরিয়ে যাবে। না, আপনি যেটা বলছেন আমি বুঝেছি। আমি দেখেছি, জানেন, বেশ কিছু সংস্থা আছে, তারা এই কাজই করে, তারা পয়সা দিয়ে সম্মান দেয়। তোমাকে এটা আমরা আমি একটা দেখেছি। সম্মান দেবো, হ্যাঁ। এবং সে যে সম্মান নিচ্ছে সে নিজেও জানে না তার সম্মান আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে হয়তো অর্থের জোরে, কোনো কিছুর জোরে তাকে সম্মান দিয়ে আজকাল যে সাংস্কৃতিক যে অবক্ষয়ের জোয়ারটা চলছে, বিশেষ করে আমাদের কলকাতার বিভিন্ন মঞ্চে, এই জন্য আমি কথাটা তুলতে বাধ্য হলাম, কারণ আমরা প্রতি মুহূর্তে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে তোমার কি ধরনের সম্মানগুলো তুমি আমি পেয়েছো? আপনাকে বলি, আমি প্রথম যে আমার বই
সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের ভুবন। সেই বইটার পেছনে আমার অনেক সাহায্য করেছেন সুচিত্রা মিত্র, ডক্টর অরুণ কুমার বসু। তো বইটা যখন বেরোয়, এটা 2001-এ বেরোনোর কথা ছিল, একটু দেরি হয়েছিল বলে 2002-তে, এবং সুচিত্রা দি তাগাদা দিয়ে তার প্রকাশককে দিয়ে বার করিয়েছিলেন। এবার বইটা বেরোনোর পর বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন সকালে আমি উঠে, তখন ল্যান্ড ফোন ছিল, তখন কিন্তু মোবাইল ছিল না, হঠাৎ ল্যান্ড ফোনটা বাজছে, একটা শনিবার আমার মনে আছে, 2003। তখন আমি ধরেছি ফোনটা, 2003ও না, 2004, এবং 2004 সাল। তখন ফোনটা ধরার পর আমাকে টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে মঞ্জুলা বসু ফোন করে বললেন আমার বইটা নাকি তাদের খুব ভালো লেগেছে, আর বইটার উপর আমাকে পুরস্কার দেবেন। আমি তখন প্রশ্ন করেছিলাম আমাকে কেন পুরস্কার দেবেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম। তো বললেন আপনার কাজটা খুব ভালো হয়েছে তাই জন্য। তো সেটাই আমার প্রথম পাওয়া। 2004 সালে, 2003-এ আমাকে নির্বাচন করেছেন ওরা, এবং 2004 সালে আমাকে প্রথম পুরস্কার দিয়েছিলেন নির্মল চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে। এবং তখন তারা আমাকে বলেছিলেন তোমার বয়স কম, তুমি যে সম্মানটা আজকে পেলে এটা সচরাচর সবাই পায় না, তাই তুমি কিন্তু এর ধারাবাহিকতাটা বজায় রেখো এই কাজের। তো এবং তারপরে আমি যখন রবীন্দ্রনাথের উপর কাজটা করি, রবীন্দ্রনাথের গানের উপর কাজটা করি, আমি আসলে পিএইচডি করতে পারিনি, মানে সুযোগ পেয়েছিলাম, কিন্তু পারিবারিক কারণে আমাকে চাকরিতে ঢুকতে হয় খুব তাড়াতাড়ি, খুব অল্প বয়সে, তাই পিএইচডিটা আমি করতে পারিনি। তাই আমি এই গবেষণাধর্মী কাজ করেছি, এবং এই রবীন্দ্রনাথের গানের ভুবন বইটা আমার সেই গবেষণা, রবীন্দ্রসঙ্গীত, এবং তারা সেই গবেষণা হিসেবেই কিন্তু পুরস্কারটা দিয়েছেন। এবং পরবর্তীতে এই বইটা আবার আরো বড় করে, আরো অনেকগুলো অধ্যায় যোগ করে পারুল প্রকাশনী বার করেছে। এরপরে আমি রবীন্দ্রনাথের গান নিয়ে তো কাজ করেছি, এবং তখনই আমার মনে হয়েছে আমি তো অতুল প্রসাদী, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রলালের গান এগুলোও শিখেছি এবং গাই, তো তাহলে এনাদের নিয়ে তো বেশি কাজ হয়নি, তাই আমি এনাদের নিয়ে কাজ করা শুরু করলাম। এবং তার ফসল হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় জীবন ও সৃষ্টি বই, এবং অতুল প্রসাদ সেন জীবন ও সঙ্গীত। এখন রজনীকান্তের উপর কাজ করছি। তো নজরুলের উপর এমনি লিখেছি আমি, নজরুলের গানের উপর, কিন্তু এখনো যে গবেষণাধর্মী কাজটা যে পুরো পূর্ণাঙ্গ আকারে, যে বই আকারে, সেটা এখনো হয়নি। অর্থাৎ পঞ্চকবি নিয়ে দীর্ঘদিন ধরে আমি গবেষণার কাজ করে যাচ্ছ, পত্রপত্রিকায় লেখা এবং সেই সঙ্গে গবেষণাধর্মী। এবং আমি যেটুকু জানি, এটা তুমি না বললেও, যে তুমি কোন একটি বেসরকারি নামকরা বিদ্যালয়ের তুমি বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, এবং তুমি বাংলায়ও তোমার মানে মাস্টার ডিগ্রি বলো, যা বলো, সবই রয়েছে। তা পাশাপাশি তোমার এই যে শিক্ষা, এবং অথচ, এবং এটাও আমার অন্তত একটু জানি যে তুমি কলেজে চাকরি পেয়েও সেই বাবা মাকে দেখতে গিয়ে জীবনে অনেক ত্যাগ করতে হয়েছে। হয়তো বাবা মার আশীর্বাদেও এই যেগুলো তুমি পাও, সেটা অবশ্যই বাবা মার আশীর্বাদে পাচ্ছ আজকে, বা মানুষ তো তোমাকে প্রকৃত অর্থে সম্মান দিচ্ছে। এ সম্মান তো ছিনিয়ে নেওয়া সম্মান নয়, সুতরাং অবশ্যই এটা একটা ভালো দিক আছে। আচ্ছা, তুমি তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক কাজ করেছো, গবেষণা করেছো, রবীন্দ্রনাথকে নিয়ে তো নানাভাবে, সেখানে তোমার সঙ্গীত শিক্ষাটাও বা কার কার হাত ধরে এসছে? আমি ছোটবেলায় তো বেঙ্গল মিউজিক কলেজে আমার 5 বছর বয়সে বাবা আমায় ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে না, সেটা হচ্ছে লাইট ক্লাসিক্যাল আর বাংলা গানের যেটা, সেটা হচ্ছে গীতপ্রভা ডিপ্লোমাটা, তো সেখানে ভর্তি করেছিলেন। তো একদম প্রথম থেকে 5 বছরে এলিমেন্টারি, সেখান থেকে তো 7 বছরের কোর্স আমি তখন শিখতাম। এবং তারপরে আমি বাবার হাত ধরে প্রতি শনি রবি, বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরতেন শনিবার, এবং তারপরে গড়িয়াহাটে নিয়ে যেতেন। তো মাঝে মাঝে জর্জ জেঠুর বাড়িতে একটু ঢু মারা হতো, কেন বাবা আর জর্জ জেঠু মুখোমুখি সিটে বসে এলআইসিতে চাকরি করতেন, এবং জর্জ জেঠু রিটায়ার করার পর থেকে আমরা ওনার বাড়িতে খোঁজ নিতে যেতাম। তো বাবা আমাকেও নিয়ে যেতেন সঙ্গে করে। তো শনিবার উনি তাস খেলতেন অফিসের বন্ধুদের সাথে, রবিবারটা অনেক বেশিরভাগ সময় ফাঁকা থাকতেন।
আর আমি মা বাবা রবিবার গড়িহাটে ঘুরতে যেতাম এবং জর্জ জেঠুর বাড়িতে যেতাম। আর আমার যখন 5 বছর বয়স তখন থেকেই যেতাম, কিন্তু আমার যখন 8 বছর বয়স তখন উনি আমাকে গান শেখানো শুরু করেন। প্রফেশনালি নয়, একেবারেই নয়, জেঠু হিসেবে শেখানো, অর্থাৎ কোলে নিয়ে আদর করে মাথায় হাত বুলিয়ে এইরকম। তো সেই যে পাওয়া, তখনকার দিনে তো মানে আমরা আজকের মতো কথায় কথায় ছবি তোলা, কথায় কথায় অটোগ্রাফ নেওয়া, এইসব ব্যাপারগুলো ছিল না। আর আমি ছোট থেকে এত বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি যে আমার কখনো মনেও হয়নি যেগুলো রেখে দেওয়ার কথা। তো তাহলে এটা অ্যাসেট হতো যে প্রতি সপ্তাহে আমি জর্জ জেঠুর সঙ্গে ডুয়েট গাইতাম, প্রভু আমার প্রিয় আমার। এটা একটা অ্যাসেট হতো আর কি। যাই হোক, তো উনি আমাকে শেখাতেন। আর বেঙ্গল মিউজিক কলেজ যেমন চলছিল, তারপরে আমি যখন গীতপ্রভা পাশ করি, ডিপ্লোমা পাই, তখন জর্জ জেঠু আমাকে সেই খুব মজা করে করে বলতেন, গীতপ্রভা কি গান শুনবা। তারপরে আমি আমার পছন্দের গান বলে উনি আমাকে শোনাতেন। এবং শুধু তা না, ওনার পছন্দের গানও আমাকে শোনাতেন। তারপরে রাগ জিজ্ঞেস করতেন, তাল জিজ্ঞেস করতেন। এটা একটা বড় অভিজ্ঞতা। আর তাছাড়া আমি গান নিয়ে পড়েছি, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিয়ে, তাতে আমার গান ছিল। এবার পাশাপাশি একটা জায়গা দেখা যাচ্ছে তারপরে আছে গানের ব্যাপারটা আরো আছে। আমি দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে টানা 22 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আর নিশীথ সাজুর কাছে অতুল প্রসাদ, রজনীকান্তের গান, দ্বিজেন রগীতি টানা 14 বছর শিখেছি। যাক, এরা প্রত্যেকেই স্বনামধন্য মানুষ। তো তুমি এই সমস্ত মানুষের সান্নিধ্যে এসছো এবং রবীন্দ্রসঙ্গীতটা যথাযথভাবে শিখে যাওয়ার চেষ্টা করেছো এবং এখন শিখিয়েও যাচ্ছ। কিন্তু যে বিষয়টা মূল প্রশ্ন, যে তুমি সেই সময় যে এই সমস্ত মানুষের সংস্পর্শে এসছো, তখনকার রবীন্দ্রসঙ্গীত যে ধরনের গাওয়া হতো, আর আজকে এই যে ধরো প্রায় 30 বছর পর বা এই সময় যে রবীন্দ্রসঙ্গীতের যে ধারাটা বইছে, সে ধারাটা কি খুব মানে সুবাতাস, না সেই ধারাটার মধ্যে কি চলছে? আসলে সময়টা তো একটা বড় জিনিস। তো তখন যে মানসিকতা নিয়ে মানুষ গান শিখেছেন, আমরা ধরুন আমি 22 বছর মাস্টারমশাইয়ের কাছে শিখেছি। উনি আমাকে মানে এনসাইক্লোপিডিয়া বলে মজা করতেন, কারণ আমি ওনার কাছে কঠিন কঠিন গান শিখতাম বেছে বেছে গীতবিতান থেকে। তো এইরকম তখন কিন্তু এত বছরে কখনো ওনাকে বলিনি যে মাস্টারমশাই আমাকে কি কোথাও সুযোগ দেবেন। আমি বলার মানসিকতাই ছিল না। উনি নিজে থেকে আমাকে দিয়ে বেশ কয়েকটা অনুষ্ঠান পরিচালনা করিয়েছেন, আমার স্ক্রিপ্টে প্রোগ্রাম করিয়েছেন। তো তার ফলে সেই মানসিকতা নিয়ে আমরা শিখেছি শুধু শেখার জন্য। কিন্তু এখন যেটা দেখি, এখন শেখার জন্য বছরের পর বছর খুব কম আছে। এখন সবাই চায় 2 দিন শিখেই সুযোগ পেতে। সুযোগ পাওয়া মানে কি, মানে সবাই চায় যে আমরা যেটা পড়াশোনার ক্ষেত্রে দেখেছি যে লিবিডোনাল ডেভেলপমেন্ট যেভাবে হয় মানুষের জীবনে, যখন প্রথমে অল্প বয়সী শিশু যখন সে অটো এরোটিক স্টেজে থাকে, নার্সিস্টিক স্টেজ, 1 by 1 যে স্টেজ গুলো আসে, সেলফ লাভ স্টেজ। সুতরাং এখন হচ্ছে একটা যেন বয়স্ক মানুষদের মধ্যে সেই সেলফ লাভ বা অটো এরোটিক এই যে স্টেজ গুলো, যে বয়সে ছেলে মেয়েরা নিজের আঙুল চুষছে, কি শরীরটাকে বারবার দেখছে, এই যে মানসিক একটা এখনকার তো মানে শোনার থেকে বোধহয় দেখানোর প্রবণতা। হ্যাঁ, আমরা যেমন তারা, তুমি যেটা হয়তো বলতে পারছো না, এখন ব্যাপারটা যে তারা দেখানোর জন্য, এবং তারা অনুষ্ঠানে ওঠার আগে একটা এই মোবাইল ফোন দিয়ে দেয়, ভাই আমি গান গাইতে উঠছি, তুমি তাড়াতাড়ি এটা তোলো। হ্যাঁ, এবার রবীন্দ্রনাথের সম্পর্কে তাদের সঠিক বোধ, তাদের আদর্শ, তাদের রবীন্দ্রনাথের ভেতরে তারা ঢুকেছে কিনা সেটা পরের কথা। কিন্তু তারা, তবে হ্যাঁ অবশ্যই ব্যতিক্রমী চরিত্র আছে, সেগুলো আলাদা। যার ফলে যেখানে এত প্রচার মাধ্যমে ঢক্কানি নাদ, যার ফলে দেখা যাচ্ছে এটা তো খুব প্রতিভা আছে, কিন্তু প্রতিভা প্রচুর আছে, প্রতিভা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখা গেল সেই প্রতিভা আবার যার সত্যিকারের যাদের প্রতিভা আছে তারা এত লাফালাফি করছে না, সুযোগও পাচ্ছে না, সুযোগও পাচ্ছে না, আর তারা এসব জানেও না। হ্যাঁ, কেউ কেউ জানে যে আমার প্রতিভা থাক বা না থাক, আমার সুযোগ দরকার। এটা আমাদের সমাজের প্রতিটা অঙ্গনে যেটা বিচরণ করছে, রাজনীতি বলো, অর্থনীতি বলো, সংস্কৃতি বলো, তারপরে শিক্ষা বলো,
প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারেই একটা জায়গায়। চটকদারি ব্যাপার চলে এসছে। অর্থাৎ ভেতরে কি থাকলো না থাকলো সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আমাকে দেখাতে হবে। একদম। তো এই বিষয়টাই যার জন্য একটা সামাজিক অবক্ষয় অবশ্যই। আচ্ছা, পাশাপাশি ধরো যে একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হতে গেলে তাকে কোন কোন দিকে নজর বেশি দিতে হবে তুমি মনে করো? সেটা হচ্ছে তাকে পড়াশোনাটা দেওয়া দরকার, যে রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রসঙ্গীতটা বোঝা, অর্থাৎ গানের যে ভাবটাকে উপলব্ধি করা, সেইটা আগে দরকার। কোথায় ভাবটা দেব, কোথায় দেব না। এবং স্বরলিপি তো আছে, রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, তাই স্বরলিপি থেকে গানটা তোলা যায়, কিন্তু সেই গানটা তুলে সেটা ভাব দিয়ে যে প্রকাশ করা, সেটা করতে গেলে রবীন্দ্রনাথের গানটাকে তো বুঝতে হবে, আর বুঝতে গেলে তো পড়াশোনা দরকার। তো কিন্তু যেটা তুমি বলতে চাইছো আমি বুঝতে পারছি, আর কিছু বলার আছে এটা নিয়ে? হ্যাঁ, পড়াশোনার সেটা বাইরে আছে। বলো। আর স্বরলিপিটা একটা বিরাট Technical ব্যাপার। দিকগুলো। হ্যাঁ, বিরাট ব্যাপার যে স্বরলিপিটা কিন্তু রবীন্দ্রনাথ বলে গেছেন যে তার গানের উপর যেন স্টিম রোলার না চালানো হয়, আচ্ছা। অর্থাৎ তার গানটা যেন তার গান বলেই আমরা গাই। হ্যাঁ, তো এখন কিন্তু সেটা থাকছে না। রবীন্দ্রনাথের গান এখন যথেচ্ছ যে যার মতো করছে নাকি। আমরা যেমন প্রথম ক্যাসেট করি যখন বিশ্বভারতী মিউজিক বোর্ডের অনুমতি নিয়ে সেটা করা হয়েছিল, কিন্তু এখন তো সেই ব্যাপারটা নেই। তা এখন যে যার মতো করছে, যে যা খুশি বাজনা, সেই বাজনা একদিকে যাচ্ছে, গান একদিকে যাচ্ছে, বাজনার সঙ্গে গানের কোনো সাযুজ্য থাকছে না। না, আমি তো অনেক ক্ষেত্রে এগুলো আমরা তো থাকে। এরকম দেখেছি, খুব একজন বিশেষ শিল্পী, অত্যন্ত নাম, তার নামের ব্যাপারে তিনি অত্যন্ত গর্বিত, গর্ব অনুভব করেন এবং নানান ধরনের গান করেন। তো তিনিও তো সরকারি বেশ আর্থিক বলো বা অন্যান্য আনুকূল্য পেয়ে থাকেন। তো তাকেও তো আমরা রবীন্দ্রনাথের গানে দেখেছি অদ্ভুত ধরনের গান গেয়েছেন, যা রবীন্দ্রসঙ্গীতের মর্যাদাকে এক কথায় ক্ষুণ্ণ করেছে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অবহেলায় মানুষ, যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাদেরই তো কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, তারা চুপ করে যাচ্ছে। অর্থাৎ এই যে গা সহা ব্যাপার, যারা প্রকৃত রবীন্দ্র প্রেমী তারা যে এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দিচ্ছে, এটাকে তুমি ঠেকাবে কি দিয়ে? সেটাই। সুতরাং এইটা গেল একটা দিক। তো আগামী দিন তোমার তো একটা, আর তোমার তো সবচেয়ে অনেকগুলো গুণ আছে, যে অনুকূল ঠাকুর একটা কথা বলতেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তুমি বহু মানুষের ভালোবাসা পাও দেখেছি, বহু মানুষ তোমার গুণমুগ্ধ, তারা তোমার ভক্ত। সেই সমস্ত যে ব্যাপারগুলো তৈরি হয়, এখানে নিশ্চয়ই তোমার মানুষের সঙ্গে মেলামেশা সেই জায়গাটা আছে, যার জন্য তুমি তো একটু সংগঠনমুখীও আছো। তুমি একটা গানের ভুবন যেমন, সেরকম একটা সংস্থা, এবং সেটাও আজকালকার মতন না যে লোকের থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে এই নিয়ে। হ্যাঁ, তুমি যেভাবে চালাও সেটা আমি নিজের পয়সা চালিয়েছি। যাই হোক, এখন যেভাবে খুব একটা সামান্য সদস্য পদ করে সেইভাবে এই যে সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে তুমি চেষ্টা করছো। অন্যদিকে যে অবক্ষয়ী সংস্কৃতি, এটা কি তোমার মনে আঘাত হানে না? হ্যাঁ, ভীষণ ভাবে হানে, ভীষণ হানে। কিন্তু আমরা তো সেইভাবে প্রতিবাদ করলে আমাদের প্রতিবাদটা সবাই শুনছে কে? সেইটাই। তার মানে এই যে একটা বিশাল পরিবর্তন সামাজিক সমস্ত দিক, সেই পরিবর্তন এইভাবেই চলছে। কাজেই আজকে যে রবীন্দ্রসঙ্গীতকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখা, তোমার এই যে সাহিত্য, এই লেখা, এই সমস্ত, আচ্ছা, এর বোঝার জন্য তো মানুষের দরকার। সে বোঝার জন্য যে এখন যেমন শিক্ষা ব্যবস্থা প্রায় তলানিতে, আজকে শিক্ষিত মানুষ প্রায় মাথা নিচু করেই চলে। হ্যাঁ, তো সুতরাং এই যে একটা সমাজের অবস্থা এসে দাঁড়িয়েছে, বহু শিক্ষিত মানুষ চুপ করে গেছে, তারা অনেক কিছু দেখেও কিছু বলেন না। কারণ কি করবেন, কাকে বলবেন? অর্থাৎ যাকে বলবো তারা যদি শোনার মানুষ, এই জায়গাটার অভাব হয়ে গেছে। কাজেই সেই দিকে কাজে সস্তা জনপ্রিয়তা কিন্তু এই সমস্ত গুণী ব্যক্তিরা পান না। কিন্তু যে সমস্ত অবক্ষয়ী সংস্কৃতিগুলো, যার মধ্যে শিক্ষার বিন্দু মাত্র ছাপ নেই, রুচি নেই, উদাহরণ দিই, অখিল বন্ধু ঘোষ। হ্যাঁ, আমাদের বাড়িতে আসতেন, আমার বাবার গান নিতেন। হ্যাঁ, বাবার বন্ধু ছিলেন। তো উনি যে এত বড় মাপের একজন শিল্পী, এত সুন্দর গাইতেন, গানগুলো এখনো
মানে সব এখন ওনার গান গেয়ে কত জনপ্রিয়তা পাচ্ছে, অথচ উনি কি কতটুকু পেয়েছেন? সেটাই। না সেদিকে ভেবে লাভ নেই, সে যা হোক, সেটা মানুষ ভেতরে যেটা মানুষ পাচ্ছে, এরকম অনেক আছেন, অনেক না আছেন। 5টা ভালো মানুষ যারা বোদ্ধা, তার ভালোবাসা পাওয়ার প্রয়োজনীয়তাটা বোধহয় রয়েছে। হ্যাঁ। যাকে আমি আজকের মতো দীপান্বিতা সেনকে আমাদের আজকের ভাবনায় আরেকদিন আসার আমন্ত্রণ জানিয়ে রেখে আজকের মতো দীপান্বিতা সেনকে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।